20 জুলাই 1969 অ্যাপোলো লুনার মডিউল বা ইগল ল্যান্ডার পৃথিবীর গ্রিনিচ মিন টাইম অনুযায়ী রাত 9টা 17তে নাসার দুজন নভশ্চর নীল আর্মস্ট্রং ও এডউইন বাজ আলড্রিনকে নিয়ে সর্বপ্রথম চাঁদের মাটিতে অবতরণ করেছিল। অবতরণের প্রায় 6.5 ঘন্টা পর পৃথিবীর গ্রিনিচ মিন টাইম অনুযায়ী 21 জুলাই রাত 2:56 নীল আর্মস্ট্রং সর্বপ্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা রাখেন। আজ চাঁদে অবতরণ করার 51 বছর পর ফিরে দেখব সেই রোমাঞ্চকর অ্যাপোলো মিশনগুলিকে আর জানব কিছু অজানা গল্প। নাসার চন্দ্রাভিযান শুধু একটি বৈজ্ঞানিক প্রয়াসই ছিল না, এর পেছনে ছিল আন্তর্জাতিক ও রাজনৈতিক দিক থেকে আমেরিকার শক্তি প্রদর্শনের একটি প্রচেষ্টা। মাত্র 10 বছরের প্রচেষ্টায় যে দেশ 6 বার চাঁদে মানুষ পাঠালো, তারা আজ 50 বছরের মধ্যে একবারও চাঁদে মানুষ পাঠানোর কথা চিন্তা করল না কেন? নাসার চন্দ্রাভিযানের এই সমস্ত ঘটনা নিয়ে আজ আউট অফ সিলেবাস বাংলার এই নতুন ভিডিওটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে যুদ্ধের বিভিন্ন রণনীতি তৈরি করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মারণাস্ত্রের আবিষ্কার হয়েছিল। এর মধ্যে V2 রকেট বা ব্যালিস্টিক মিসাইল আর অ্যাটম বমের আবিষ্কার পৃথিবীকে বুঝিয়েছিল যে নিজের দেশে বসে লং ডিস্টেন্স রেঞ্জে মিসাইল দিয়ে সবকিছু ধ্বংস করে দেওয়া সম্ভব। তার জন্য পার্ল হারবারের কায়দায় শত্রুপক্ষের ঘাঁটিতে বিমান হামলা করবারও প্রয়োজন নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর 1950 নাগাদ সামরিক শক্তির দিক থেকে পৃথিবীর সর্বশক্তিশালী দুটি দেশ হিসেবে উঠে আসে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন। কারণ দুটি দেশের কাছেই তখন হাইড্রোজেন বম মজুদ ছিল। কাজেই একে অপরকে টেক্কা দেওয়ার জন্য এবার দুটি দেশই নতুন কিছু করে দেখানোর চেষ্টা করছিল। এরই মধ্যে 1957 সালে অক্টোবর মাসে পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দিয়ে সোভিয়েত ইউনিয়ন প্রথম মহাকাশে কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1কে পাঠায়। আমেরিকাতেও মহাকাশ অভিযানের জন্য নাসা কঠোর পরিশ্রম করছিল। ব্যালিস্টিক মিসাইল ও অন্যান্য ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি রকেটগুলোর মডেল নিয়ে নাসার বিজ্ঞানীরা লঞ্চ ভেহিকেল বা মহাকাশে পাঠানোর জন্য উপযুক্ত একটি রকেটের ডিজাইন বানাতে শুরু করেন। স্পুটনিক 1 লঞ্চ হওয়ার মাত্র 3 মাসের মধ্যে 1958 সালের জানুয়ারি মাসে আমেরিকা তাদের প্রথম কৃত্রিম উপগ্রহ এক্সপ্লোরার 1কে মহাকাশে পাঠাতে সক্ষম হয় এবং এখান থেকেই শুরু হয় মহাকাশ অভিযানের রেষারেষি। 12 এপ্রিল 1961-তে রাশিয়া প্রথমবারের মতো মহাকাশে মানুষ পাঠাতে সক্ষম হয়। রাশিয়ান এয়ারফোর্স পাইলট ও কসমোনট ইউরি গ্যাগারিন বিশ্বের সর্বপ্রথম মানুষ হিসেবে ভস্টক 3KA ক্যাপসুলে চেপে মহাকাশে পাড়ি দিয়ে পৃথিবীকে তাক লাগিয়ে দেন। আমেরিকার প্রেসিডেন্ট দেশের ইমেজ বাঁচাতে আর রাশিয়াকে যোগ্য জবাব দিতে নাসার ঊর্ধ্বতন অফিসারদের সাথে আলোচনায় বসেন এবং ওই সময় নাসার অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন জেমস ওয়েব, যার নামে বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ তৈরি হচ্ছে। এই জেমস ওয়েব সর্বপ্রথম এই মিটিংয়ে চাঁদে মানুষ অবতরণের কথাটি উল্লেখ করেন এবং তার একটা সম্ভাব্য খরচের হিসেব দেন। এরপরেই 12 সেপ্টেম্বর 1962-তে হিউস্টন টেক্সাসের রাইস ইউনিভার্সিটিতে আয়োজিত আমেরিকার মহাকাশ গবেষণা নিয়ে একটি বক্তৃতা সভায় প্রেসিডেন্ট জন এফ কেনেডি রাইস স্টেডিয়ামে প্রায় 40,000 দর্শক ও সাংবাদিকদের সামনে ঘোষণা করে ফেলেন যে আমেরিকার লক্ষ্য হবে এবার চাঁদে মানুষ পাঠানো। কেনেডির এই বক্তব্যে আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ে যায়। স্বাভাবিকভাবেই নাসার উপর চাপ বাড়তে থাকে, কারণ 3 বছর আগে 1959-এ রাশিয়া তাদের লুনা 3 মিশনে চাঁদের কাছে গিয়ে চাঁদের অন্ধকার দিকের ছবি তুলে এনে নিজেদের অস্তিত্ব জাহির করে ফেলেছিল। আর এদিকে আমেরিকা 1958 থেকে চেষ্টা করেও চাঁদে কোনো যান পাঠাতে পারেনি। চাঁদকে প্রদক্ষিণ করে তার ছবি তুলে আনার জন্য আমেরিকা থেকে পায়োনিয়ার মিশন শুরু করা হয়েছিল, কিন্তু 1958 থেকে 1960-এর মধ্যে 9টা পায়োনিয়ার মিশনের একটাও সাফল্য পায়নি। বেশিরভাগই যান্ত্রিক গোলযোগের কারণে ব্যাহত হয়েছে। 1961-তে ওই একই উদ্দেশ্য নিয়ে আমেরিকা রেঞ্জার মিশন শুরু করে এবং অবশেষে 1964-তে গিয়ে রেঞ্জার 7 চাঁদের ছবি তুলে আনতে সক্ষম হয়। এরপর আমেরিকা আর রাশিয়া উভয়ই চাঁদে অবতরণ করবার চেষ্টা করতে থাকে। 1966 সালে জানুয়ারি মাসে রাশিয়া তাদের লুনা 9 মহাকাশযানটিকে চাঁদে সফট ল্যান্ডিং করাতে সক্ষম হয়। আমেরিকাও ঠিক 5 মাস পর 1966-র মে মাসে সার্ভেয়ার 1 মিশনে চাঁদে সফট ল্যান্ডিং করতে সক্ষম হয়। রাশিয়াকে কাঁটায় কাঁটায় টেক্কা দিতে 1966-তেই
আমেরিকা লুনার অরবিটার লঞ্চ করা শুরু করে। লুনার অরবিটার 1 থেকে শুরু করে লুনার অরবিটার 5 এই 5টি মিশনেই সাফল্য পায়। বলা বাহুল্য যে এত কিছুর মাঝেও রাশিয়া কিন্তু একবারও ঘোষণা করেনি যে তারা চাঁদে মানুষ পাঠাবে। ওদিকে ভেতরে ভেতরে কেনেডি 1960 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরই চাঁদে যাবার পরিকল্পনা স্বরূপ অ্যাপোলো মিশনের সূত্রপাত হয়ে গেছিল। অবশেষে সমস্ত গবেষণা আর পরীক্ষা নিরীক্ষা করে নাসার সবচেয়ে শক্তিশালী লঞ্চ ভেহিকল বা রকেট স্যাটার্ন 5কে অ্যাপোলো মিশনের জন্য বেছে নেওয়া হয়। স্যাটার্ন 5 পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রকেট হিসেবে পরিচিত। 363 ফুট উঁচু এই রকেটটি অ্যাপোলোর সবকটি মিশনে ব্যবহার করা হয়েছিল। প্রচুর টেস্ট ফ্লাইট আর অ্যাস্ট্রোনটদের ট্রেনিংয়ের পর 1969-এর 16 জুলাই নীল আর্মস্ট্রং, এডউইন বাজ আলড্রিন ও মাইকেল কলিন্সকে নিয়ে অ্যাপোলো 11 লঞ্চ হয়। সমগ্র পৃথিবীবাসীর নজর তখন নাসার অ্যাপোলো মিশনের দিকে। এমনকি আমেরিকার প্রতিপক্ষ রাশিয়াও এই মিশনটির দিকে নজর রাখছিল। অবশেষে 1969-এর 20 জুলাই ঐতিহাসিকভাবে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করে অ্যাপোলো 11-এর ল্যান্ডার ইগল নীল আর্মস্ট্রং আর বাজ আলড্রিনকে নিয়ে চাঁদের মাটিতে অবতরণ করে। 6 ঘন্টা পর নীল আর্মস্ট্রং লুনার মডিউল ইগল থেকে বেরিয়ে প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে পদার্পণ করেন এবং রেডিও সিগন্যালের মাধ্যমে তার সেই বিখ্যাত উক্তিটি ভেসে আসে, ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। আর্মস্ট্রংয়ের 19 মিনিট পর এডউইন বাজ আলড্রিন চাঁদের মাটিতে পা রাখেন। তারা মোট 2.5 ঘন্টার মতো চাঁদের মাটিতে কাটিয়েছিলেন এবং 21 কেজি চাঁদের মাটি বা পাথর সংগ্রহ করে পৃথিবীতে ফেরত আসেন। এরপর নাসার তরফ থেকে ওই বছরই নভেম্বর মাসে অ্যাপোলো 12 মিশনে চার্লস কোনরাড ও অ্যালেন বিন চাঁদের মাটিতে পদার্পণ করেন। 2 বছর পর 1971-এর ফেব্রুয়ারি মাসে অ্যাপোলো 14 মিশনের সময় অ্যালেন বি শেফার্ড ও এডজার মিশেল চাঁদের মাটিতে পদার্পণ করেন। এর মধ্যে অ্যালেন বি শেফার্ড ছিলেন আমেরিকার প্রথম অ্যাস্ট্রোনট যিনি 1961 সালে মহাকাশে গিয়েছিলেন। 1971-এরই জুলাই মাসে অ্যাপোলো 15 মিশনে আবার ডেভিড স্কট আর জেমস ইরভিন চাঁদে পদার্পণ করেন। আর 1 বছর পর 1972-এ অ্যাপোলো 16 মিশনে জন ইয়ং এবং চার্লস ডিউক যান চাঁদে। 1972-এর শেষবারের মতো অ্যাপোলো 17 মিশনে ইগউইন কারমেন ও হ্যারিসন স্মিথ চাঁদে অবতরণ করেছিলেন। এরপর আমেরিকা অ্যাপোলো মিশন বন্ধ করে দেয়। 1972-এর পর থেকে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা আর দেখা যায়নি। অন্যান্য উন্নত দেশের ক্ষেত্রে চাঁদে ল্যান্ডার বা অরবিটার পাঠানো সম্ভব হলেও চাঁদে মানুষ পাঠানোর ভাবনা কোনো দেশই প্রকাশ করেনি। চাঁদে মানুষ পাঠানোর 50 বছরে যেখানে বিজ্ঞানের এত অগ্রগতি হয়েছে, সেখানে দাঁড়িয়ে এখন চাঁদে মানুষ পাঠানোটা আরও সহজ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কেন আমেরিকা বা অন্যান্য উন্নত দেশ এই 50 বছরে চাঁদে মানুষ পাঠানোর কথা পুনরায় ভাবল না? এই কারণে নাসার চাঁদে অবতরণের ঘটনাটিকে অনেকে মিথ্যে বা ভুয়ো বলে ব্যাখ্যা করেছেন। কিছু মানুষের মতে নাসা কখনো চাঁদে যেতেই পারেনি, বরং প্রেসিডেন্ট কেনেডির সম্মান বাঁচাতে হলিউডের কোনো গোপন স্টুডিওতে চাঁদে অবতরণের ভিডিওগুলি বানানো হয়েছিল। কিন্তু 1972-এর পর বিভিন্ন দেশ থেকে ছাড়া চাঁদের অরবিটারের মাধ্যমে পাওয়া ছবি থেকে চাঁদে মানুষ অবতরণের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এমনকি যেহেতু চাঁদে বায়ুমণ্ডলের অস্তিত্ব নেই, তাই অ্যাস্ট্রোনটদের ছেড়ে আসা আমেরিকার ফ্ল্যাগগুলো এখনও সেখানে সেই অবস্থাতেই রয়েছে। চাঁদে না যাওয়ার কারণ হিসেবে নাসা ব্যাখ্যা করেছেন যে প্রথমত চাঁদে মানুষ পাঠানোর মতো ক্ষমতা সম্পন্ন স্যাটার্ন 5-এর মতো শক্তিশালী রকেট এই মুহূর্তে নাসার কাছে নেই। অ্যাপোলো মিশন বন্ধ হওয়ার সাথে সাথে স্যাটার্ন 5কেও বাতিল করে দেওয়া হয়েছিল। অ্যাপোলো মিশনের সাথে জড়িত সমস্ত কর্মচারী আজ হয় অবসরপ্রাপ্ত অথবা মৃত। বর্তমানে নাসা চাঁদে মানুষ পাঠানোর যে মহাকাশযানটি নিয়ে কাজ করছে, সেই এরিস 1 আর এরিস 5 স্যাটার্ন 5 রকেটের থেকেও শক্তিশালী ও নিরাপদ, তবে সেটা সম্পূর্ণভাবে তৈরি হতে আরও কিছুটা সময় লাগবে। দ্বিতীয়ত, নাসা তথা কোনো স্পেস এজেন্সি শুধুমাত্র নিজের দেশের পতাকা লাগাতে বা শুধু মানুষের পায়ের ছাপ ফেলার রেকর্ড গড়তে কয়েকশো বিলিয়ন ডলার খরচ করে চাঁদে যেতে রাজি নয়, বরং চাঁদে মানুষ পাঠানোর থেকে সেখানে মানুষের থাকবার ব্যবস্থা করে সেটাকে গবেষণার উপযোগী করে তোলাই এখন সব স্পেস এজেন্সিগুলোর লক্ষ্য, যাতে তা দিয়ে মানবজাতির কিছু অগ্রগতি হয় এবং অদূর ভবিষ্যতে এই চাঁদে তৈরি বেস থেকেই কম খরচে মঙ্গল গ্রহে যাবার ব্যবস্থা করা যেতে পারে। যদি নাসার কথাই ধরা হয়, তবে 1960 সালে আমেরিকা তার সেনাবাহিনীর জন্য বরাদ্দ মোট বাজেটের 5% ব্যবহার করত স্পেস মিশন করবার জন্য। কিন্তু বর্তমানে আমেরিকা
তার সেনাবাহিনীর জন্য বরাদ্দ মোট বাজেটের 1% নাসাকে বরাদ্দ করে। সুতরাং বাজেটটাও এখন একটা ফ্যাক্টর। 1960 সালে যখন চাঁদে যাওয়ার মিশন হয়েছিল তখন সারা দেশের মানুষ সেটাকে সাপোর্ট করেছিল, কারণ তখন সাধারণ মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে এই চাঁদে যাওয়ার মিশনে আমেরিকা এগিয়ে থাকলে তাদের দেশ সুরক্ষা ব্যবস্থার দিক থেকেও এগিয়ে থাকবে। কিন্তু এখন এই ধরনের বিরাট বাজেটের স্পেস মিশন করতে গেলে আমেরিকার মানুষই সরকারের বিরোধিতা করবে। সুতরাং এখন স্পেস মিশনের দৃষ্টিভঙ্গিটাই আলাদা হয়ে গেছে। তবে যাই হোক, অতীতে আগুনের ব্যবহার বা চাকার আবিষ্কার যেমন আদিম মানুষের ইতিহাসে একটা অভাবনীয় ঘটনা, ঠিক তেমনি চাঁদে মানুষ অবতরণ মানব জাতির কাছে একটা নতুন সভ্যতার সূচনা বলে ধরা যেতেই পারে। তাহলে আজকের মতো এই অবধি থাক। এই পুরো ভিডিওটিকে হিন্দি ভার্সনে দেখতে হলে উপরে দেওয়া আই বাটন অথবা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি অবশ্যই চেক করুন। ভিডিওটিকে নিয়ে অথবা চ্যানেলকে নিয়ে কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। তো এটা ছিল আউট অফ সিলেবাসের তরফ থেকে একটা ছোট্ট প্রেজেন্টেশন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন নিজেদের বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করুন আউট অফ সিলেবাস বাংলাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে কিছু নতুন তথ্য নিয়ে।